নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজ আমরা করব এনটিপিসি যে শিফট 1 এবং শিফট 2 হয়েছে, তো তার যত সমস্ত ম্যাথের কোশ্চেন ছিল, ম্যাথের যে মেমোরি বেস কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা কিন্তু আজকে সলভ করব। ওকে, তো তার আগে একটা কথা বলে রাখি, এই সমস্ত কোশ্চেনগুলো বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইটের কিন্তু কোর্স থেকে নেওয়া হয়েছে, কারণ আজকে কিন্তু শিফটে আমার পরীক্ষা থাকেনি। আমিও আপনাদের মতন একজন ক্যান্ডিডেট এবং আমি সেগুলো আপনাদেরকে সলভ করে দেখানোর চেষ্টা করব। তো প্রশ্নগুলো কিন্তু লিখেছি না, প্রশ্নগুলো আমি আপনাদের সাথে সাথে বলে যাব, কারণ যেহেতু একজন হিসাবে করছি, অতএব সেই জন্য প্রশ্নগুলো লিখে করানো সম্ভব হচ্ছে না। তো মুখে মুখে বলে যাব প্রশ্নগুলো, সেখান থেকে করানোর চেষ্টা করব। তো বলা হয়েছিল যে দুটি সংখ্যার সমষ্টি, ধরুন এ আর বি দুটো সংখ্যা, তাদের সমষ্টি হচ্ছে আপনাকে বলা দিয়েছিল 60, এবং এদের এদের কি না লসাগু আপনাকে বলা ছিল, লসাগু বলা ছিল 72, এবং গোসাগু আপনাকে বলা ছিল 12। ওকে, গোসাগু কত বলা ছিল না 12 বলা ছিল। তো আপনাকে জানতে চেয়েছিল এ এবং বি এর ভ্যালু কত, এ এবং বি এর ভ্যালু কত আপনাকে জানতে চেয়েছিল। তো তাহলে গোসাগু যদি 12 হয়, তাহলে আমি বলতে পারি যে গোসাগু মানে কি। ধরুন আমি যদি বলি 3 এবং 6-এর গোসাগু হলো 3, তার মানে কি 3 প্রত্যেকটার সাথেই প্রেজেন্ট আছে, 3 ইন্টু 1, এবং 6 মানে 3 গুণিত 2। তার মানে আমি বলতে পারি 12 যখন লসাগু বলছি, তার মানে 12 নিশ্চয়ই এ এর থেকেও বেরোবে, বি এর থেকেও বেরোবে। তাহলে আমি বলতে পারি এ ইকুয়ালস টু, কি বলতে পারি, 12x, আর বি ইকুয়ালস টু বলতে পারি আমি 12y বলতে পারি। ওকে, বলতে পারি। তাহলে এদের লসাগু কত হবে, দুটো যদি সংখ্যা হয়, এখান থেকে আমি দেখতে পাচ্ছি গোসাগু 12, কিন্তু লসাগু কত হবে না 12 গুণিত এক্স গুণিত ওয়াই। গোসাগু আপনাকে যদি বলি এই দুটো সংখ্যা, এদের গোসাগু বার করুন, এই লসাগু বার করুন, তাহলে লসাগু আপনার কত আসবে 72, বলে দেওয়া আছে। তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু 6। তার মানে 6 কখন কখন হতে পারে, 6 আর 1 হলে হতে পারে, অথবা 2, 3 হলে হতে পারে। ওকে, আমি যদি এক্স এর জায়গায় 6 বসাই, আমি যদি একটা ভ্যালুকে 6 বসাই, তাহলে নাম্বারগুলো আমার কি হতে পারে, দেখুন একটা কম জোড়া আসছে 6,1, তাহলে 12 গুণিত 6 72 হয়ে যাচ্ছে। কিন্তু 72 তো হবে না, সমষ্টি যদি 60 হয়, একটা সংখ্যা নিশ্চয়ই 60 72 হতে পারে না। তাহলে কি কি হবে, জোড়াটা 2 গুণিত 2,3, 2,3 জোড়াটা হবে। তাহলে 12-র সাথে যদি একবার 2-কে মাল্টিপ্লাই করি তাহলে 24, 12-র সাথে একবার যদি 3-কে মাল্টিপ্লাই করি তাহলে আসবে 36। তার মানে আমি বলতে পারি এই দুটো হলো আমার অ্যান্সার, একটা 24 এবং একটা 36। আশা করি বোঝা গেছে। নেক্সট প্রশ্নে থেকে বলা ছিল যে টাইম 2%, সরি 2 ইয়ার, টাইম কোনোদিনও পার্সেন্ট কী করে হতে পারে, আর মানে সুদের হার 10%, এবং পি মানে মূলধন 500 টাকা, তাহলে কম চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ, এখানে লিখেও দিচ্ছি চক্রবৃদ্ধি মাইনাস সরল সুদ কত হবে। তো আমরা যখন 2 বছরের জন্য 10%-এ খাটাবো, তার মানে এসআই আমি পেয়ে যাব 20%, প্রথম বছরে 10%, দ্বিতীয় বছরে 10%। কিন্তু আমি সিআই কত পাবো না 10 প্লাস 10 প্লাস 10 গুণিত 10/100, অর্থাৎ আমি পাবো 21%। 2 বছরের জন্য আমি সিআই কত পাবো না 21% পাবো। তাহলে আমি দেখতে পাচ্ছি 1%-এর পার্থক্য, 2 বছরে আমার যে টাকাটা আসবে সেটা 1%-এর পার্থক্য হবে। তাহলে 1% গুণিত 500, এখান থেকে উত্তর এসে হবে 5। তো এটা হয়ে যাবে আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর। তৃতীয় প্রশ্নে চলে যাব। তৃতীয় প্রশ্নে বলা ছিল, কি বলা ছিল না একটা সামন্তরিক আছে, কি আছে, একটা সামন্তরিক আছে, একটা সামন্তরিক আছে। ওকে, সামন্তরিকে কি বলা আছে না পাশাপাশি দুটি কোণের পাশাপাশি দুটি কোণের অনুপাত দেওয়া আছে। ধরুন
কি অনুপাত দেওয়া ছিল না, এটা ধরুন এ হলে এটা বি, তো তাদের অনুপাত কত ছিল না A/B ইকুয়ালস টু 3:6 ছিল, এরকম দেওয়া ছিল। তো বলা ছিল যে এর ভ্যালু কত, এর ভ্যালু আপনাকে জানতে চেয়েছিল। আমি এ দিচ্ছি, এখানে থিটা আলফা এসব দেওয়া হয়, আমি এ দিয়ে বলছি যাতে আপনাদেরকে বোঝাতে তাড়াতাড়ি হয়। তো সামান্তরিক দেওয়া ছিল, তো পার্শ্ববর্তী দুটি কোণের সমষ্টি কত জানি, 9 ইউনিট বলতে পারি। আর 9 ইউনিট মানে কি 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি না, সামান্তরিকের যে কোনো দুটি পার্শ্ববর্তীর কোণের সমষ্টি 180 ডিগ্রি। আপনি এই দুটো কোণ নেন 180 ডিগ্রি হবে, পাশাপাশি দুটি কোণ, একবার এই কোণটা একবার এই কোণটা তাতেও 180 ডিগ্রি, একবার এই কোণটা তাতেও 180 ডিগ্রি কিন্তু হবে। সামান্তরিকের এটা হচ্ছে ফর্মুলা। তাহলে 1 ইউনিট আমি বলতে পারি যে 20 ডিগ্রির ইকুয়াল। তাহলে এ ইকুয়ালস টু আমি বলতে পারি 60 ডিগ্রি এবং বি ইকুয়ালস টু আমি বলতে পারি 120 ডিগ্রি। এটা হলো ফর্মুলা। এখান থেকে যেটা আপনাকে জানতে চাওয়া হয়েছে সেটা হলো আপনার কাছ থেকে যেই জিনিসটা চেক করতে হয়েছে যে আপনি জানেন কিনা যে সামান্তরিকের পাশাপাশি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় বলে, এটাই আপনাকে চেক করানো হয়েছে। যদি ফোর্থ কোশ্চেনের দিকে আমরা নজর রাখি, বলা হচ্ছে এ আর বি মিলিত একটা কাজকে 12 দিনে করে, বি প্লাস সি করে সেই কাজটা কি 18 দিনে, এবং সি প্লাস এ করে সেই কাজটাকে 15 দিনে। তো এদের লসাগু কত হবে, এটা দিন বলেছে, তাহলে লসাগু হবে 180, লসাগু হয়ে যাবে 180, তাছাড়া তো আসছে না, 90 না 180 আসছে। তাহলে 12 15 আসছে, 18 10 আসছে, 15 12 আসছে। তাহলে তিনটেকে যদি আমি যোগ করে দিই, আমি এবার কি করব, এগুলো কি পেলাম, আমি পেয়ে গেলাম এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা। কি পেলাম, এফিসিয়েন্সি পেয়েছি। এটা কি পেয়েছি, এফিসিয়েন্সি। তাহলে 2a প্লাস বি প্লাস সি পেয়ে গেলাম। আর এটা কি, এটা বলতে পারি মোট কাজ, 180টা কি মোট কাজ। তাহলে এখান থেকে যোগ করলে আসছে 37, কত আসছে 37। আপনাকে প্রশ্নে কি করেছিল না এ প্লাস বি প্লাস সি ওই কাজটাকে কত দিনে করবে, তাহলে এ প্লাস বি প্লাস সি আসছে আপনার 37/2। তাহলে করবে কত দিনে, এটা কি এলো, এটা আপনাদের কর্মদক্ষতা এলো, কর্মদক্ষতা কত দিনের, একদিনের। কর্মদক্ষতা অলওয়েজ একদিনেরই আসে। ওকে, তাহলে সময় কত লাগবে, সময় ইকুয়ালস টু 180 ডিভাইডেড বাই 37 ডিভাইডেড বাই 2, মানে আপনার এসে হবে 360/37 দিন, এরকম একটা আসবে। হয়তো অ্যাকচুয়াল কোশ্চেনটা এটা থাকেনি, এরকম কিন্তু কনসেপ্টে ছিল। এটা বুঝতেই পারছেন মেমোরি বেস এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। তো নেক্সট আমরা যদি কোশ্চেনে নজর রাখি, এটা হচ্ছে আপনার ফিফথ কোশ্চেন, এটা হয়ে গেল। আচ্ছা, এটা ফিফথ কোশ্চেন কি বলেছে না, সিপি মানে কস্ট প্রাইস মানে হচ্ছে আপনার, তো মানে হচ্ছে ক্রয় মূল্য, ইকুয়ালস টু কি দেওয়া ছিল, ইকুয়ালস টু দেওয়া ছিল 3/4 এমপি মানে মার্ক প্রাইস মানে ধার্য মূল্য। কি দেওয়া ছিল, ধার্য মূল্য। তাহলে আমি এখান থেকে বলতে পারি সিপি আপন এমপি ক্রয় মূল্য বাই ধার্য মূল্য ইকুয়ালস টু 300/400। 3/4 হচ্ছে আমরা দুটো জিরো লাগিয়ে নিলাম যাতে আমাদের ক্যালকুলেশনে ইজি হয়, আমরা 100 ধরে করলে ইজি হয় না, তো সেই জন্য এটাকে 300 এবং 400 বানিয়ে নিলাম। এরপরে প্রশ্ন কি ছিল না, আপনাকে 15% লাভ হবে, 15% আপনার কি হবে, লাভ হবে। তাহলে যদি 15% লাভ করতে চান 300-র উপরে, তার মানে আপনাকে 45 টাকা লাভ করতে হবে। অর্থাৎ আপনি বিক্রয় কতই করবেন, বিক্রয় মূল্য বা যেটাকে আমরা বলে থাকি এসপি, কত হয়ে যাবে না, এসপি হয়ে যাবে 345 টাকা, 345 টাকা। তাহলে আপনি 400 টাকা ধার্য মূল্য করেছিলেন কিন্তু 345 টাকায় বিক্রি করছেন, মানে আপনি ছাড় কত দিয়েছেন, আপনি ছাড় দিয়েছেন 55 টাকা। কততে 55 টাকা ছাড় দিয়েছেন, 400 টাকাতে। এটা কিন্তু খেয়াল রাখবেন 400 টাকাতে ছাড় দিয়েছেন। যে ছাড়টা হয়ে থাকে সেটা অলওয়েজ এমপির উপর হয়ে থাকে, যে প্রফিট বা লস হয়ে থাকে সেটা অলওয়েজ সিপির উপরে হয়ে থাকে। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 55/4 বা 4 তেরং 52, 13.75%। নেক্সট কোশ্চেন,
ওকে, তো নেক্সট কোশ্চেন যদি আমরা এরপরে 6 কোশ্চেন বলা হচ্ছে 699 এর রোমান অঙ্ক। তো এটা দেখুন বোঝাতে গেলে অনেক টাইম লাগবে। এটা আমি জাস্ট বলে দেব যে 699 এর রোমান অঙ্ক কত হবে। 6 এর জন্য আপনি কত লেখেন, ভিআই লেখেন, সরি 600 জন্য আমরা, ভুল হলো, 600 জন্য আমরা কি করব না ডিসি এক্স ই আই এক্স হবে। এটা 6 এর জন্য না, 600 জন্য আমরা কত লিখি সেটা। 600 জন্য এটা হবে। এটা যদি আমরা ভেঙে বলতে চাই, দেখুন আমরা 500 জন্য ব্যবহার করি ডি, সরি 500 জন্য কি ব্যবহার করি, আমরা ব্যবহার করি ডি, এবং সি এর জন্য আমরা ব্যবহার করি 100, মানে 100 সি কে ব্যবহার করি। এরপরে যদি আমরা বলি এক্স কি বুঝায়, এক্স বুঝায় 10 কে এবং আই এক্স বুঝায় 9 কে। ওকে, তো এখানে 10 কেন লিখলাম না, এটাকে আমরা বলতে পারি যে 500 প্লাস 100 প্লাস 100 মাইনাস 10 খালি 90 আসবে প্লাস 9। ওকে, সেখান থেকে এরকমভাবে কিন্তু আমরা করতে পারবো। এরপরে আমরা যদি কোশ্চেন নাম্বার 7 দিকে নজর রাখি, তো কোশ্চেন নাম্বার 7 কি বলছে না, আর ইকুয়ালস টু 15%, টি ইকুয়ালস টু 2 বছর, এবং যে এসআই পাবো মানে সরি সিআই পাবো মানে চক্রবৃদ্ধি সুদরা পাবো সেটা হচ্ছে 3225। কি বলে এটাকে, কি বলে, চক্রবৃদ্ধি সুদ। যে চক্রবৃদ্ধি সুদরা পাবো সেটা হচ্ছে 3225। তো আমরা জানি যখন এটাকে আমরা বলতে পারি যখন 15%, তখন আমরা বলতে পারি 2 বছরের সুদ পাবো আমরা 15 প্লাস 15 ইন্টু 15 গুণিত 15/100। তো 30 প্লাস 225/100 অর্থাৎ 32.25%। অর্থাৎ এটা হচ্ছে আমরা সুদ হিসাবে পাবো, এই পার্সেন্ট টাকা আমরা সুদ হিসাবে পাবো, এই পার্সেন্ট টাকাটা সুদ হিসাবে পেয়ে যাব। তাহলে এই পার্সেন্ট টাকাটাই মানেই নিশ্চয়ই আমার বলতে পারি 3225 টাকা। অর্থাৎ আপনাকে পি জানতে চেয়েছিল, তাহলে পি মানে যে আপনি অ্যামাউন্টটা লাগিয়েছেন। ওকে, তাহলে 100% ইকুয়ালস টু আপনার কত হয়ে যাবে, এখান থেকে যদি দেখেন তাহলে 1% আসছে আপনার 100 টাকার বরাবর, তাহলে 1,00,000 টাকার বরাবর হয়ে যাবে। অর্থাৎ এইটা হয়ে যাচ্ছে আমার পি, এইটা হয়ে যাবে আমার পি কত না 1,00,000, 1,00,000। নেক্সট আমরা যদি নেক্সট প্রশ্ন নজর রাখি, তো এরপরে প্রশ্ন নাম্বার হচ্ছে 8। কি ছিল না 5 sin 15 ডিগ্রি cos 75 ডিগ্রি প্লাস 2 tan স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 5 sin স্কোয়ার 75 ডিগ্রি। ওকে, তো আমরা একটা জিনিস জানি যে সাইন থিটা ইকুয়ালস টু cos 90 ডিগ্রি মাইনাস থিটা। অর্থাৎ সাইন 15 ডিগ্রি বলতে পারি যে cos 90 মাইনাস 15, অর্থাৎ cos কত হয়ে যাবে, এটা 75 ডিগ্রি হয়ে যাবে। ওকে, তাহলে আমি এখান থেকে বলতে পারি 5 cos স্কোয়ার 75 ডিগ্রি, আমরা এই সাইনটাকে প্রথমে লিখে নেব। তো 5 sin স্কোয়ার 75 ডিগ্রি প্লাস 2 tan স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে এখান থেকে বলতে পারি 5 ইন্টু 1 কেন না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু অলওয়েজ 1 হয়, প্লাস 2 tan 45 এর ভ্যালু আমরা জানি 1, তাহলে এখান থেকে এসে যাচ্ছে 7। কত ভ্যালু হিসাবে, এটার ভ্যালু হিসাবে 7। নেক্সট প্রশ্ন যদি আমরা নজর রাখি, প্রশ্ন নাম্বার 9 আমাকে বলেছে 56, 216 এবং 28
কি জানতে চেয়েছে? গোসাগু। সরি, কি জানতে চেয়েছে আমাকে? গোসাগু জানতে চেয়েছে। তো 56 মানে বলতে পারি 7 গুণিত 8, এটাকে বলতে পারি 6 কিউব। 216 মানে কি 6 কিউব, আর এটা কি বলতে পারি 4 গুণিত 7। তো দেখুন 7 তো হবে না, 8ও হবে না, কারণ এখানে 8 এখানে নেই। তাহলে 4 এখানে আছে, 4 এখান থেকেও আসছে, 4ও আসবে, কারণ এখানটাকে বলতে পারি 3 কিউব ইন্টু 2 এর কিউব। অতএব গোসাগু হয়ে যাবে আমার 4। এটা হয়ে যাবে আমার উত্তর। নেক্সট যদি আমরা প্রশ্নে নজর রাখি, প্রশ্ন নাম্বার 10 আমাকে বলে দিয়েছে ক্রয় মূল্য 1500 টাকা, বিক্রয় মূল্য 2000 টাকা, অতএব লাভ, শতকরা লাভ কি জানতে চেয়েছে আমাকে? শতকরা লাভ জানতে চেয়েছে। তো লাভ কত হচ্ছে? লাভ মানে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইকুয়ালস টু আমি পেয়ে যাবো 500 টাকা। তো লাভ, শতকরা লাভ কিসের উপরে দেখা যায়? ক্রয় মূল্যের উপরে দেখা হয়। তাই আমি বলতে পারি 500 বাই 1500 গুণিত 100, মানে 100 বাই 3, মানে 33.13%। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝা যাচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 11 বলা আছে x বাই 2 প্লাস 2 বাই y ইকুয়ালস টু 1, y বাই 2 প্লাস 2 বাই z ইকুয়ালস টু 1। তাহলে বলা ছিল, কি বলা ছিল না, z বাই 2 প্লাস 2 বাই x ইকুয়ালস টু কত? সরি, এখানে কত জানতে চেয়েছে। তো এরকম প্রশ্নে দেখুন আপনার কাছে দুটো ইকুয়েশন দেওয়া আছে। কটা ইকুয়েশন দেওয়া আছে? দুটো ইকুয়েশন দেওয়া আছে, কিন্তু ভ্যারিয়েবল আপনাকে দিয়ে দিয়েছে 3টে। তো এই ক্ষেত্রে কি করতে হয়? আপনাকে ভ্যালু একটা অ্যাজিউম করে চলতে হয়। আমরা একটা ভ্যালু অ্যাজিউম করে চলি। এক্স এবং ওয়াইয়ের কত ভ্যালু বসালে আমরা এই সমীকরণটাকে সিদ্ধ করতে পারবো, মানে বস করতে পারবো। তো এক্সের ভ্যালু যদি আমি 1 বসাই, তাহলে এসে গেল কি হাফ প্লাস 2 বাই ওয়াই ইকুয়ালস টু 1। তাহলে ওয়াই ইকুয়ালস টু এসে গেল আপনার 4। এরপরে এই ইকুয়েশনে ওয়াই ইকুয়ালস টু 4 বসাবো। তাহলে 4 বাই 2 প্লাস 2 বাই জেড ইকুয়ালস টু 1। তাহলে আমরা বলতে পারি 2 বাই জেড ইকুয়ালস টু মাইনাস 1, অর্থাৎ জেড ইকুয়ালস টু মাইনাস 2। তো এখানে আপনি জেড এর ভ্যালু জানেন, এখান থেকে আমরা কি করব? জেড এর ভ্যালুটা বস করাবো মাইনাস 2 বাই 2, কি বসাবো? প্লাস 2 বাই এক্স এর ভ্যালু কত লিখেছিলাম? 1। তাহলে মাইনাস 2 প্লাস, সরি, মাইনাস 1 প্লাস 2 ইকুয়ালস টু প্লাস 1। কত ভ্যালু এসে যাবে? 1 এসে যাবে। দেখুন 2 2 ক্যান্সেল আউট হয়ে গেলে 1 আসবে, মাইনাস 1 এবং প্লাস 2। ওকে, তো নেক্সট প্রশ্ন, প্রশ্ন নাম্বার 12। তো প্রশ্ন নাম্বার 12 কি বলা হচ্ছে যে এক ব্যক্তি যদি বলছে আপনাকে ডিস্টেন্স দেওয়া আছে 180 কিলোমিটার, ঠিক আছে। প্রথমে আপনি ধরুন এক্স স্পিডে যাচ্ছিলেন, কিন্তু আপনি 30 মিনিট লেট করছিলেন। কত মিনিট লেট করছিলেন? 30 মিনিট। আমি প্রশ্নটা একবার পড়ছি। এক ব্যক্তি তার সাধারণ স্পিডে 30 মিনিট দেরিতে পৌঁছয় যদি তার স্পিড 6 কিলোমিটার পার হাওয়ার বৃদ্ধি করে এবং 30 মিনিট আগে পৌঁছয়, তাহলে তার সাধারণ স্পিড কত? যেখানে দূরত্ব আপনার 180। তাহলে যখন সে সাধারণ স্পিডে যাচ্ছিল, মানে এক্স কিলোমিটার পার হাওয়ার সে যাচ্ছিল, তখন সে 30 মিনিট লেট। ওকে, কিন্তু সেমই যখন এক্স প্লাস 6 কিলোমিটার পার হাওয়ার সে যাচ্ছে, তখন 30 মিনিট আর্লি, মানে আগে, 30 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। তাহলে এটাকে আপনি করতে পারেন, তাহলে এখানে এক্ষেত্রে টাইমটা বেশি লাগছে। তাহলে 180 বাই এক্স ডিভাইডেড বাই 180 বাই এক্স প্লাস 6 ইকুয়ালস টু 60 মিনিট। এদের মধ্যে দূরত্ব কত? 60, মানে পার্থক্য কত? সময়ের পার্থক্য কত? 1 মিনিট। এখান থেকে আমরা একটা কি পাবো? সময় পাবো, এবং এখান থেকে আমরা একটা সময় পাবো।
তাহলে অবশ্যই এই সাইডে একটা সময় আসতে হবে। তাহলে 30 + 30 মানে 60, 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা 1। তো এখান থেকে যদি আমরা এটাকে সলভ করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব, এখান থেকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, মানে দ্বিঘাত সমীকরণ হবে, যেখান থেকে এক্স এর ভ্যালু আসবে 30 কিলোমিটার পার হাওয়ার্স। ওকে, তো এটা এরকমভাবে কিন্তু সলভ করতে হবে। বোঝা গেল? ধরুন আপনি 11টায় টাইম আছে, এখানে যদি বলেন 1 ঘন্টা করে হলো, ধরুন আপনাকে 11টায় যেতে বলেছে, আপনি 30 মিনিট লেটে পৌঁছচ্ছেন, মানে 11টা 30-এ পৌঁছচ্ছেন। কিন্তু এই ক্ষেত্রে আপনি 30 মিনিট আগে মানে 10টা 30-এ পৌঁছচ্ছেন, তাহলে পার্থক্যটা কত? 1 ঘন্টারই না, সেই জন্য এখানে 1 লিখেছি। ওকে, নেক্সট প্রশ্ন যদি আমরা বলি, বলছে একটা প্রশ্নপত্র আছে, প্রশ্নপত্রের দুটো ভাগ। কি বলা আছে না, প্রশ্নপত্রের দুটি ভাগ আছে। ওকে, প্রথম ভাগে আপনার 200 মার্কসের কোশ্চেন আসবে এবং দ্বিতীয় ভাগে আপনার 150 মার্কসের কোশ্চেন আছে। এখানে আপনি 40% মার্কস পেয়েছেন। কত পেয়েছেন? 40% পেয়েছেন। এখানে আপনাকে বলছে পরীক্ষাটা 50% মার্কস পেলে পর পাস হবে। কি হবে? 50%। মানে এই দুটো মিলিয়ে আপনাকে 350 50%, দুটো মিলিয়ে কত মার্কস? 350, তার 50% মানে 175 আপনাকে পেতে হবে। সেখানে আপনি কত পেয়েছেন? 80 পেয়েছেন। তার মানে আপনাকে কত পেতে হবে? এখনো 95 পেতে হবে। কতর মধ্যে? 95 পেতে হবে 150-র মধ্যে। তাহলে 100-র মধ্যে কত? এরকমভাবে একবার করতে পারেন। তো এখান থেকে আপনার উত্তর এখান থেকে আপনি পেয়ে যাবেন 3/2, 3/2, 2/3, 190/3, 190/3 আসবে এখান থেকে। 6 3 18, 63 পূর্ণ 1/3%, এখান থেকে আসবে। এটা গেল একটা আপনার মেথড নাম্বার 1। এটা একটা মেথড 1 গেল। এরপর এখানে অ্যালিগেশন লাগানো যাবে। অ্যালিগেশন কি বলে না, দুটো জিনিসকে যদি আপনি মিশিয়ে একটা জিনিস করতে চান, তো সেখানে আপনি অ্যালিগেশন লাগি। অ্যালিগেশন এটা বলে। এরপর দেখুন, একটা 200 নাম্বারের পার্ট, একটা 150 নাম্বারের পার্ট, এটাকে মিশিয়ে আপনি একটা প্রশ্নপত্র তৈরি করেছেন। তো এক্ষেত্রেও নিশ্চয়ই অ্যালিগেশন লাগবে। তো দুটোকে মিলিয়ে আমি পাচ্ছি 50%। এটা কত? 200। 200 থেকে মানে এদের দুজনকার মধ্যে আমি যদি রেশিও বার করি, এটা আসবে 4, এটা আসবে 3। তার মানে এখান থেকে এটা আসছে 10। ওকে, তো কত আসছে? 10%। তাহলে 3 ইউনিট যদি 10%-এর মোট সমান হয়, তাহলে 4 ইউনিট হবে 40/3। তাহলে এটা 3 ইউনিট, তার 3% হচ্ছে 10। তাহলে এটা যখন 4 ইউনিট হয়ে যাবে, তো তার এখান থেকে আসবে 40/3। তাহলে দেখুন এক্ষেত্রে এটা ছোট ছিল, তার মানে এখানে 40 আর 50-র মধ্যে কে ছোট? 40 ছোট। তাহলে এইখানে এটা বড় হতে হবে, এটা বড় হতে হবে। তাহলে এইটা এর সাথে 50-র সাথে যোগ হয়ে যাবে। এটা অ্যালিগেশন আমরা সকলেই জানেন, এটা বেশি কিছু বলার নেই। তো এখান থেকে দেখবেন এসে যাবে 60, এইটাই ভ্যালু আসবে, সেম ভ্যালু আসবে। তো আপনাকে দুটো মেথড দেখিয়ে দিলাম, তো আপনি যেই মেথডটা চাইবেন ইউজ করতে পারেন। তো নেক্সট প্রশ্নে আসা যাক। তো নেক্সট প্রশ্ন আপনাকে বলছে যে একটা আপনার কাছে চোঙ আছে। ওকে, এটা চোঙ, তার যে বক্রতলের ক্ষেত্রফল মানে এই সাইডটা, এইগুলো। ওকে, সরি, বক্রতলের মানে হচ্ছে এই সাইডগুলো হচ্ছে বক্রতল, এইগুলো কিন্তু নয়, নিচেরটা কিন্তু নয়। ওকে, আশা করি বুঝতে পারছেন বক্রতলের ক্ষেত্রফল বলতে। তো বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? এখানে আপনাকে কি দেওয়া আছে না, উচ্চতা দেওয়া আছে। উচ্চতা বলা আছে 14 সেন্টিমিটার। এবং বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি না, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। ওকে, এটা সমান দিয়ে আছে আমার 616। তাহলে
পাই মানে 22/7, আর মানে জানি না, কারণ আর এখানে আপনাকে কথা বলেনি। উচ্চতা কিন্তু আপনাকে 14 বলা আছে, তাহলে এখানে 2 করতে পারি ইকুয়ালস টু 616। তাহলে 22 দুগুণে 44 দুগুণে 88, তাহলে আর ইকুয়ালস টু 616 ডিভাইডেড বাই 88, তার মানে 56/8 ইকুয়ালস টু হচ্ছে আপনার 11 দিয়ে ক্যান্সেল আউট করুন, দেখবেন এসে যাবে এখান থেকে এসে যাচ্ছে 7 সেন্টিমিটার। তো আর এসে গেছে। আর তো আমাকে চাইনি, আমার কাছে কি চেয়েছে? আমার কাছে চেয়েছে যে এটার ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল কি চেয়েছে? আমার কাছে ক্ষেত্রফল চেয়েছে, মানে সরি আয়তন চেয়েছে, সরি মাফ করবেন, এটা আয়তন চেয়েছে। ক্ষেত্রফল তো অলরেডি দেওয়া ছিল, এখান থেকে আয়তন চেয়েছে। আয়তন কি না পাই আর স্কোয়ার এইচ। পায়ের ভ্যালু কত? 22/7, আর স্কোয়ার মানে 7 × 7, এইচ মানে 14, এখান থেকে এটাকে কাটলাম, 14 7 98, 98 × 2 মানে 196, 196 × 11, 6 5 15, 5 হাতে রইল 10, এত সেন্টিমিটার কিউব, 2156 সেন্টিমিটার কিউব, এটা হয়ে যাবে আমার উত্তর। তো নেক্সট প্রশ্নে আসা যাক, যেটা হচ্ছে আমার কোশ্চেন নাম্বার 15। তো প্রশ্ন নাম্বার 15 কি বলছে? 1/1 প্লাস a টু দি পাওয়ার n মাইনাস m প্লাস 1/1 প্লাস a টু দি পাওয়ার m মাইনাস n ইকুয়ালস টু আপনাকে জানতে চাওয়া হয়েছে। দেখুন এটাকে আমি a টু দি পাওয়ার a, এটাকে অনেকবার লিখতে হবে, এটা আপনি লিখতেও পারেন, আমি লিখতে চাই। দেখুন এটাকে আমি লিখতে পারি 1/1 প্লাস a টু দি পাওয়ার মাইনাস অফ m মাইনাস n প্লাস 1/1 প্লাস a টু দি পাওয়ার m মাইনাস n, দুটোকে একরকম করার জন্য। এটা মানে কি? কিছু a টু দি পাওয়ার মাইনাস x মানে হচ্ছে 1/a টু দি পাওয়ার x। তাহলে এখানে আমি লিখতে পারি 1/1 প্লাস 1/m টু দি মাইনাস 1 প্লাস 1/1 প্লাস m মাইনাস n। ওকে, তো এখান থেকে এসে হবে a টু দি পাওয়ার m মাইনাস n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m মাইনাস n প্লাস 1। এখান থেকে লসাগু করবেন, এটা উপরে চলে যাবে। ওকে, এই কমন জিনিসগুলো আর বলছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যাতে ভিডিওটা একটু শর্টের মধ্যেও রাখতে পারি, যাতে আপনারা সকলেই সব কোশ্চেনগুলো ধৈর্য সহকারে দেখতে পারেন। এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে এসে যাবে a টু দি পাওয়ার m মাইনাস n প্লাস 1, এখান থেকে এসে যাবে a টু দি পাওয়ার m মাইনাস n প্লাস 1, ক্যান্সেল আউট মানে 1 হয়ে যাবে আমার অ্যান্সার। প্রশ্নের অ্যান্সার কত হয়ে যাবে? 1। ওকে, আশা করি বেসিক সহ সমস্ত কিছু আপনি বুঝতে পারছেন। নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 16। তো তার আগে একটা করে রাখবো ছোট্ট অনুরোধ, যারা যদি আপনার মনে হয়ে থাকে যে কোশ্চেনগুলি সলভ আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার কিন্তু করবেন। ওকে, নেক্সট প্রশ্ন কি বলছে? যে একটা চৌবাচ্চাকে এ 10 ঘন্টায় ভর্তি করে, এখানে আমি লিখে দিচ্ছি ঘন্টায়, এখানে লিখছি ভর্তি। এখানে বি বলছে আমার 15 ঘন্টায় সেটা করে, কিন্তু সি বলছে, এখানেও লিখে দিচ্ছি ভর্তি, সি কত বলেছে? না সি বলেছে 10 ঘন্টায় খালি, 10 ঘন্টায় এটা কিন্তু খালি। তাহলে আমি যদি সবগুলোর এলসিএম নিই, তাহলে এটাও ওয়াক অ্যান্ড টাইমের মতনই, মানে সময় এবং কার্যের মতনই কনসেপ্ট হয়। এখান থেকে আসবে লসাগু আমার 60, এখান থেকে 6, এখান থেকে 4 এবং এখান থেকেও 6। ওকে, এটা কিন্তু মাইনাসে চলবে, কারণ এটা খালি করছে অলওয়েজ, তার জন্য মাইনাসে চলবে, এটুকু খেয়াল রাখবেন। যেহেতু খালি করছে মানে কি, আপনার কাজটাকে কমাচ্ছে না, তাহলে খালি মাইনাস করবে। বলছে 5 ঘন্টা আমি এ প্লাস বিকে চালিয়ে দিলাম, তাহলে এ প্লাস বি এর ক্ষমতা কত? 10। এ প্লাস বি মানে 10 ইন্টু 5 মানে 50 ইউনিট আমার ভর্তি করে দেবে। যদি আমার 60 ইউনিট আমরা ট্যাঙ্কিটার ক্ষমতা, তার মধ্যে আমার 50 ইউনিট কিন্তু 5 ঘন্টায় ভর্তি করে দেবে। বলছে এটাকে খালি করতে সি এর কতক্ষণ সময় লাগবে, এটাকে খালি করতে আমার সি এর কতক্ষণ সময় লাগবে। মানে 5 ঘন্টা যদি এ বুইকে চালানোর পর
তাদেরকে বন্ধ করে সি কে চালানো হয়, তাহলে চৌবাচ্চাটিকে খালি করতে সি এর কতক্ষণ সময় লাগবে? তাহলে এ আর বি 5 ঘন্টায় 50 ইউনিট ভর্তি করেছে, তাহলে সময় খালি করতে সময় লাগবে 50/6 মানে 25/3, মানে হয়ে যাবে 8 ঘন্টা 20 মিনিট। আশা করি বোঝা গেছে। 5 ঘন্টায় এ ও বি চৌবাচ্চাটাকে যতটা ভর্তি করেছে, সেটাকে এ বি কে বন্ধ করার পর যদি সি কে চালানো হয়, তাহলে খালি করতে কতক্ষণ সময় লাগবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 5 ঘন্টা আমি এখানে লিখে দিচ্ছি, 5 ঘন্টা এ প্লাস বি চালানোর পর। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 কি বলছে, যে একটা ঘনক আছে, আয়ত ঘন বা এরকম টাইপের কিছু আছে, যার এল ইন্টু বি ইন্টু এইচ, মানে লেন্থ, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা হচ্ছে আপনার যথাক্রমে 32 গুণিত 44 গুণিত 36। ওকে, তো একরকম ভাবে আপনাকে একটা আয়ত ঘনর আয়তন দেওয়া আছে। কি দেওয়া আছে? আয়ত ঘনর আয়তন দেওয়া আছে। বলছে আপনাকে গোলক বানাতে হবে। কি বানাতে হবে? গোলক বানাতে হবে, যার ব্যাসার্ধ হচ্ছে আপনার 12 সেন্টিমিটার। ওকে, তো কতগুলি ঘনক বানাবেন? তাহলে আমি ধরে নিলাম এনটি ঘনক বানাতে পারবেন, এন নাম্বার অফ ঘনক বানাতে পারবেন। তাহলে আমাদের কনসেপ্ট কি বলে না, কখনো আয়তন চেঞ্জ হয় না। তো আয়তন যখন চেঞ্জ হয় না, তাহলে 32 গুণিত 44 গুণিত 36 ইকুয়ালস টু আমি বলতে পারি এন ইন্টু, দেখুন গোলকের আয়তনের ফর্মুলা কি? গোলকের আয়তনের ফর্মুলা কি? এটা তো আমাদেরকে অলরেডি আয়তন দেওয়াই আছে, বলতে পারি আয়তন দেওয়াই আছে। গোলকের ঘনত্বের ফর্মুলা হলো 4/3 পাই আর কিউব। তাহলে আর কিউব মানে হচ্ছে 12 গুণিত 12 গুণিত 12। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা ক্যান্সেল আউট করি, ওকে, তো এখান থেকে আমি লিখতে পারি, এখান থেকে 2 হয়ে গেল। ওকে, এখান থেকে আপনার হয়ে গেল 4, এখান থেকে হয়ে গেল 8, এখান থেকে হয়ে গেল 2, এখান থেকে হয়ে গেল 6, এখান থেকে হয়ে গেল 6, এখান থেকে হয়ে গেল 2। তো n ইকুয়ালস টু এসে গেল 7/2, এসে গেল n ইকুয়ালস টু 7/2। ওকে, তো দেখুন এখানে এক্স্যাক্ট ডাটা কিছু নেই, এগুলো সব মেমোরি বেস, তার জন্য হয়তো এরকম আসছে। তো কনসেপ্টটা আপনাকে এরকম লাগানোর জন্যই দেওয়া হয়েছিল। আপনাকে এখান থেকে মেন জিনিস মনে রাখতে হবে, গোলকের আয়তনের ফর্মুলা এবং আয়তন সেম হয়, এই দুটো কনসেপ্ট কিন্তু আপনাকে লাগানোর জন্য এই কোশ্চেনটা দেওয়া হয়েছে। ওকে, তো পরের প্রশ্নটা যদি আমরা দেখি, কোশ্চেন নাম্বার 18 বলছে 12% সাথে কত যোগ করলে, 12% কত যোগ করলে 5418% সমান হবে, সমান হবে। তাহলে আমি বলতে পারি যে 1200 গুণিত 12% প্লাস এক্স ইকুয়ালস টু 5400 গুণিত 18%। ওকে, আমরা কি জানি পার্সেন্টেজ মানে দুটো জিরো কেটে যাবে, 12 গুণিত 12 প্লাস এক্স ইকুয়ালস টু সরি ক্ষমা করবেন, ইকুয়ালস টু 54 গুণিত 18, 12 12 144 প্লাস এক্স 18, 54 ইন্টু 18 972, তাহলে এক্স ইকুয়ালস টু এসে গেল 44, 60 52, 88 72, 44 88 72, 828। তো আপনার কত যোগ করতে হবে না 828। কোশ্চেন নাম্বার পরেরটা করব, কোশ্চেন নাম্বার 19 বলছে, কি বলেছে না 180, এটাই কি বলে, এটাকে বলে সিম্পলিফিকেশন বা সমান করো না সরল করো বলা চলে।
প্লাস 37 বিযুক্ত 11। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 180 ভাজিত এটা 18 এসে যাচ্ছে প্লাস 37 মাইনাস 11। তো এখান থেকে হিসাবে 10 প্লাস 37 মাইনাস 11 ইকুয়ালস টু এসে গেল 36। ওকে, এটা খুবই একটা সহজ অঙ্ক ছিল, এটা সকলে করার মতন অঙ্কটা ছিল। কোশ্চেন নাম্বার 20 যদি আসি, ওকে, কি বলা ছিল না, একটা বলা আছে আপনাকে একটা আপনাকে আয়তক্ষেত্র বলা আছে, এটা ধরুন লেন্থ, এটা ধরুন ব্রেথ। আপনাকে বলা আছে লেন্থ বাই ব্রেথ ইকুয়ালস টু 2/1, মানে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে 2:1। এবং আপনাকে পরিসীমা বলা আছে, পরিসীমার একদম ডাইরেক্ট ফর্মুলা লিখছি 48। তাহলে এল প্লাস বি ইকুয়ালস টু 24। এল প্লাস বি মানে এখান থেকে কত আসছে, এল প্লাস বি ইকুয়ালস টু আমরা বলতে পারি 3 ইউনিট। তাহলে 3 ইউনিট ইকুয়ালস টু 8, সরি 24, একদম ক্যালকুলেশন করে দিচ্ছি। ইউ ইকুয়াল 1 ইউনিট ইকুয়ালস টু 8। আপনাকে জানতে কি চেয়েছে না, আপনাকে জানতে চেয়েছে ক্ষেত্রফল। কি জানতে চেয়েছে, ক্ষেত্রফল। তার মানে এল ইন্টু বি জানতে চেয়েছে। এল মানে হচ্ছে 2 ইউনিট, এটা হচ্ছে 1 ইউনিট, মানে 2 ইন্টু 8 ইন্টু 1 ইন্টু 8, 8 16, 16 8 128 সেন্টিমিটার স্কোয়ার বা ইউনিট স্কোয়ার আমি বলতে পারি। যে ইউনিটটা দেওয়া ছিল তার ইউনিটের স্কোয়ার, ইউনিট স্কোয়ার। ওকে, আমি সকলকে বলবো যখন আপনি কোনো অপশানে টিক করবেন তখন অপশানটি অবশ্যই দেখবেন। হয়তো এরকমটা হতে পারে যে আপনাকে দুটো অপশান দিচ্ছে, একবার 128 সেন্টিমিটার, একবার 128 সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ আপনি হয়তো তাড়াতাড়িতে 128 সেন্টিমিটার করে দেবেন, যেটা আপনাকে সিম্পল জিনিসটাকে মনে রাখানোর জন্য ভুল করাতে পারে। তো অবশ্যই কিন্তু একটু অপশানগুলো একটু ভালোভাবে দেখে নেবেন। এরকম জিনিসও কিন্তু আপনার সাথে করা যেতে পারে। কোশ্চেন নাম্বার 21 যদি আমরা কথা বলি, বলছে 50% ছেলে পিৎজা পছন্দ করে, 70% ছেলে ফুচকা পছন্দ করে। ঠিক আছে, বলছে 400 জন এমন আছে দুটোই পছন্দ করে, দুটোই পছন্দ করে। তার মানে সরি 1 মিনিট দেবেন, বৃত্তটা একবার এঁকে নেব। ওকে, তার মানে এই সবুজ গোলটা হচ্ছে 50% আর এইটা হচ্ছে 70% রেডটা, এবং এই যে মিডল পোর্শনটা এটা হচ্ছে 400, এটা হচ্ছে 400। তো আমাদের টোটাল কত আসার কথা, টোটাল আসার কথা কত, 100%। টোটাল আসার কথা মানে কি, আমরা যখন বলবো আমাদের এখানে এতগুলো ছেলে আছে মানে 100% বয়স আছে, 100% আছে। কিন্তু এটা কত আসছে 50 প্লাস 70 মানে 120 এসে যাচ্ছে। তার মানে এক্সট্রা কত হচ্ছে, এক্সট্রা, কারণ দেখুন একবার এই অংশটা লালেরও, রেড কালারের মানে ফুচকারও, কিন্তু আবার পিৎজা যদি বলে এটা আমারও, তাহলে এটা পিৎজারও। তার মানে এরা দুবার ধরে কাউন্ট হয়ে যাচ্ছে, এরা দুবার ধরে কাউন্ট হয়ে যাচ্ছে। এই 400টা ছেলে দুবার ধরে কাউন্ট হয়ে যাচ্ছে। তার মানে তার জন্য আমার এই বৃদ্ধিটা আসছে, মানে আমি বলতে পারি 20% ইকুয়ালস টু 400। যে এক্সট্রা ছেলেটা আসছে সেটাই নিশ্চয়ই যারা দুবার ধরে কাউন্ট হচ্ছে। ধরুন আপনাকে একবার এই দিক থেকেও কাউন্ট করছে, একবার এই দিক থেকেও কাউন্ট হচ্ছে, দিয়ে বলছে 4টে আছি, কিন্তু আছেন তো আপনারা 3টে, তাহলে আপনাকে দুবার কাউন্ট করছে বলে একবার একটা বেশি আসছে। তার মানে এই 400টাকে দুবার কাউন্ট হচ্ছে বলি আমার বেশি আসছে। তাহলে যেই বেশিটা, তাহলে 20% ইকুয়ালস টু বলতে পারি। আমাকে জানতে চেয়েছিল টোটাল ছেলে কত আছে, তাহলে 100% ইকুয়ালস টু এটা 400 গুণিত 5, মানে আমার হয়ে যাবে 2000 জন। নেক্সট প্রশ্ন, প্রশ্ন নাম্বার 22। তো প্রশ্ন নাম্বার 22 কি বলেছে, এখানে একটা ত্রিভুজ আছে এবং বৃত্ত আছে, একটা মিনিট আমরা এঁকে নেব। প্রশ্নে কি বলে দিয়েছে, প্রশ্নে বলা দিয়েছে এডি ইকুয়ালস টু বিসি,
তাহলে অ্যাঙ্গেল বিডিসি ইজ টু অ্যাঙ্গেল বিসিই। দেখুন এটা ইকুয়ালস টু, আপনাকে এটা বলে দেওয়া আছে, তাহলে এটাকে যদি এক্স ধরি তাহলে আমি বলতে পারি এটা এক্স, সাথে আমি বলতে পারি এটাও এক্স। কারণ দেখুন একই বৃত্তের ব্যাসার্ধ, এসি আর বিসি একই বৃত্তের দুটো ব্যাসার্ধ না, এসি ইকুয়ালস টু বিসি বলতে পারি, যেহেতু এরা দুজনাই ব্যাসার্ধ। ওকে, এরপরে আমি যদি এই ত্রিভুজটা দেখি, ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এসিডি এর এডি ইকুয়ালস টু এসি, তাহলে বলতে পারি এই কোণটা সমান হবে, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের কনসেপ্ট। তাহলে এটাকে যদি ওয়াই ধরি তাহলে এটাও ওয়াই। ওকে, সমদ্বিবাহু ত্রিভুজের কনসেপ্ট অনুযায়ী এটা যদি থিটা হয় তাহলে এটাও আমি বলতে পারি থিটা। ওকে, এতদূর পর্যন্ত ক্লিয়ার? এখানে দেখুন এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এ এক্স এক্স সমান, তাহলে এটা থিটা হলে এটাও থিটা। ওকে, তো আমি এখান থেকে বলতে পারি যে এই যে কোণটা, এই কোণটা কি না, এই কোণটা হচ্ছে আপনাকে বিডিসি বলেছিল, কি বলেছিল বিডিসি। দেখুন আমরা জানি একটা বৃত্তের একটা ত্রিভুজের বহিস্থ কোণ মানে কি, একটা ত্রিভুজের বহিস্থ কোণ মানে এই ত্রিভুজের অন্তস্থ কোণ দুটো সমান যোগফল। আমরা এই ত্রিভুজটা দেখব, ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রে দেখুন এটা একটা বহিস্থ কোণ, তাহলে এই বহিস্থ কোণের যোগফল কি হবে না এটা প্লাস এটা, এটা প্লাস এটা, থিটা প্লাস ওয়াই। আবার যদি আমরা ত্রিভুজ যদি দেখি, কোন ত্রিভুজটা দেখব, ত্রিভুজ আমরা একবার দেখব, ত্রিভুজ বিসিডি থেকে পাচ্ছি যে এই অ্যাঙ্গেল বিসিই ইকুয়ালস টু থিটা প্লাস ওয়াই পাচ্ছি। আর ত্রিভুজ এসিডি থেকে আমরা পাচ্ছি, এসিডি থেকে কি পাচ্ছি বলুন তো, এটা এসিডি, এসিডি থেকে পেয়ে যাবো আমরা ওয়াই প্লাস ওয়াই ইকুয়ালস টু থিটা, মানে থিটা ইকুয়ালস টু 2y। ওকে, তাহলে অ্যাঙ্গেল বিডিসি, অ্যাঙ্গেল বিসিডি মানে ওয়াই ইজ টু এক্স প্লাস ওয়াই, তাহলে ওয়াই প্লাস ওয়াই ইজ টু কি পাবো না, ওয়াই ইজ টু এক্স, এক্স বলছি সরি, এটা থিটা প্লাস ওয়াই, এক্স না এটা থিটা প্লাস ওয়াই। তো কত লিখেছিলাম, থিটা প্লাস ওয়াই, থিটা প্লাস ওয়াই, থিটা ইকুয়ালস টু 2y, তাহলে 2y প্লাস ওয়াই, তাহলে ওয়াই ইজ টু 3y, তাহলে 1 ইজ টু 3। ওকে, 1 ইজ টু 3, এটা আমরা বলতে পারি কি 1 ইজ টু 3 হবে। কোশ্চেন নাম্বার যদি আমরা 24-এর দিকে নজর রাখি, এটা অবশ্যই আপনারা বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ক্ষমা করবেন, কারণ একইভাবে আমি করে দেওয়ার চেষ্টা করছি। বলছি কোনো সংখ্যাকে কি করব, আমি 425 দিয়ে ভাগ করব। 425 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে না, ভাগশেষ থাকে আপনার 65। তাহলে 17 দিয়ে ভাগ করলে কি হবে, 17 দিয়ে ভাগ করলে, তাহলে 425 দিয়ে যখন ভাগ হচ্ছে তাহলে সংখ্যাটা দেখব 425 কি 17 দিয়ে ভাগ হয় নাকি আগে আমাকে চেক করতে হবে। 425 ভাজিত 17, আমাকে দেখতে হবে আগে 17 দিয়ে ভাগ হয় কিনা। তো যদি আমি দেখি তাহলে এখান থেকে পাবো 17 দুগুণে 34, 17 আটে 85, মানে এটা কমপ্লিটলি ডিভিশন হয়। তো সেই ক্ষেত্রে আমার রুল হচ্ছে যে এই ক্ষেত্রে যে ভাগশেষটা থাকবে সেটাকে একবার 17 দিয়ে ভাগ করে দেওয়া। তাহলে আমি দেখতে পাবো 3 17 51/14/17, অতএব 14 আমার ভাগশেষ থাকবে। কি ভাগশেষ থাকবে, ভাগশেষ থাকবে 14। এটা হয়ে যাবে আমার উত্তর। ভাগ করলে ভাগশেষ ইকুয়ালস টু জিজ্ঞাসা ছিল। ওকে, নেক্সট কোশ্চেন, প্রশ্ন নাম্বার 25 বলছে 120টি সংখ্যার 120টি ছাত্রের
রেজাল্টের গড়, কি বলেছে, রেজাল্টের গড় ইকুয়ালস টু 35। বলেছে যারা পাস করেছে তারা পেয়েছে 39 করে, আর যারা ফেল করেছে তারা পেয়েছে 15 করে। বলছে পাস কতজন করেছে, জিজ্ঞাসা চিহ্ন, পাস কতজন। এরপর দেখুন, আমি আপনাকে এই ভিডিওতেই বলেছি যে অ্যালিগেশন বলে যে যখন দুটো জিনিসকে মিলিয়ে আমাকে একটা জিনিস তৈরি করবে সেক্ষেত্রে আমি ইউজ হই। আপনি নিশ্চয়ই যে স্টুডেন্টের ক্লাসটা তৈরি করছেন সেটা নিশ্চয়ই পাস এবং ফেলকে মিলিয়েই তৈরি করেছেন। আপনি তো পাস এবং আলাদা করতে পারবেন না, ফেল এবং আলাদা করতে পারেন, মানে স্টুডেন্টের মধ্যে মানে সবাইকার মধ্যে ফার্স্টও আছে ফেলও আছে, এবং সে গড়টা যখন দেয় সেক্ষেত্রে আমরা অ্যালিগেশন ব্যবহার হয়। তাহলে এটা বলছে আমার 35%। তো এখান থেকে এসে যাবো আমার 4, এখান থেকে এসে যাবো আমার 20, এখান থেকে এসে যাবো 5, এখান থেকে এসে যাবো 1। তো 120কে যদি আমরা এটাকে ভাগ করি তার মানে এখান থেকে আসছে 6 ইউনিট ইকুয়ালস টু 120, তাহলে ইউনিট ইকুয়ালস টু 20। তার মানে পাস করেছে 100 জন, ফেল করেছে 20 জন। ওকে, আশা করি বোঝা গেছে, পাস করেছে 100 জন এবং ফেল করেছে 20 জন। তো এটা হচ্ছে শিফট 1 পর্যন্ত, এত দূর পর্যন্তই, কারণ শিফট 1 এর আর কোশ্চেন পাইনি, 25টি মাত্র কোশ্চেন আমরা শিফট 1 এর পেয়েছিলাম। ওকে, এরপর আমরা করব শিফট 2 এর কোশ্চেন। শিফট 2 এর কোশ্চেন দেখুন, সমস্ত কোশ্চেন পাওয়া সম্ভব নয়, অতএব এতগুলো কোশ্চেন পেয়েছিলাম এবং এতগুলো কোশ্চেন আপনাদেরকে করালাম। এরপর আমরা চেষ্টা করব শিফট 2 এর কিছু প্রশ্ন। তো এরপর থেকে শুরু হচ্ছে শিফট 2। তো শিফট 2 এর এখান থেকে কিন্তু আমার শুরু হয়ে যাচ্ছে শিফট 2। ওকে, তো প্রথম প্রশ্ন কি বলেছে, প্রথম প্রশ্ন বলেছে একটা কাজ এ করে 12 দিনে, ঠিক আছে, কার্যক্ষমতা বা এফিসিয়েন্সি বি এর এফিসিয়েন্সি হচ্ছে এর 80%, এর 80%। তার মানে আমরা যদি বলি এফিসিয়েন্সি, তাহলে এ এবং বি এর যদি 10 হয়, এর হচ্ছে 8, অর্থাৎ এর যদি 5 হয়, বি এর হচ্ছে 4 এফিসিয়েন্সি। ওকে, কি বলে এটাকে, কি বলে, এফিসিয়েন্সি। তাহলে টাইম কি হবে না, টাইম ঠিক তার উল্টো রেশিও হয়, টাইম তার ঠিক তার উল্টো রেশিও হয়, ঠিক আছে, 4:5। তাহলে কিন্তু আমাকে বলছে তার মানে টাইম এর 4 দিন লাগার কথা, কিন্তু 4 কোথায়, 12 লাগছে, তার মানে গুণিত 3 করছি, তাহলে এর ক্ষেত্রেও গুণিত 3 করব, মানে 15। আশা করি বোঝা গেল। এরকমভাবে শর্ট ট্রিক্স এগুলোকে বলে, শর্ট ট্রিক্স বা সিম্পলভাবে এটাকে অঙ্কটাকে করা। ওকে, কারণ এটা কেন বলা হয় এটা আপনাদেরকে বোঝাতে গেলে একটা সময় লাগবে, কারণ এটা আপনি জেনে রাখবেন যে এফিসিয়েন্সির উল্টো রেশিও হয় টাইম, রেশিও হয় সময়ের। ওকে, যখন কাজ সেম থাকে, একই কাজ করতে হয়। ওকে, এটা গেল কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2 এ আমরা মুভ করব। কোশ্চেন নাম্বার 2 কি বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0 হলে বলো যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হবে। তো আমরা এখান থেকে বলতে পারি এটা হচ্ছে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ারের ফর্মুলা। তার মানে আমি এখান থেকে বলতে পারি এক্স ইকুয়ালস টু অলওয়েজ 1। তাহলে 1 স্কোয়ার 1ই হবে এবং 1 বাই 1 স্কোয়ারও 1ই হবে। তাহলে 1 প্লাস 1 ইকুয়ালস টু আমার 2 হয়ে যাবে। কত হয়ে যাবে, এটার ভ্যালু হয়ে যাবে 2। কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার হচ্ছে 2। কোশ্চেন নাম্বার 3 বলছে কোনো জিনিস 40% বৃদ্ধি পেয়ে 40% হ্রাস পেলে মোট বৃদ্ধি বা হ্রাস বলো, মোট বৃদ্ধি অথবা হ্রাস কত। অর্থাৎ যদি আমি এটাকে অঙ্কটাকে বুঝিয়ে বলি যে একটা জিনিসকে আপনি 40% বাড়ালেন, মানে ধরুন 100টাকে আপনি বাড়িয়ে 40% বাড়িয়ে করলেন 140, এরপরে বলা হচ্ছে 40% আপনি কমিয়ে দিন। এটাকে আপনি 40% বাড়িয়েছিলেন, তার মানে 140 মাইনাস আপনি করে দেবেন 56, যেটা হয়ে গেল 84। তাহলে এখান থেকে এটাতে কত কমেছে, 16 কমেছে, অতএব এটা হয়ে গেল 16%। এটা গেল কোশ্চেন নাম্বার 1, মানে সরি মেথড নাম্বার 1।
এরপর যদি আমি বলি মেথড নাম্বার 2, তাহলে মেথড নাম্বার 2 হবে যে 40% বেড়েছে, এরপরে 40% কমেছে, এরপরে প্লাস -40 ইন্টু +40 বাই 100। তাহলে এখান থেকে +40 -40 ক্যান্সেল হয়ে যাবে, এখানে 1600 বাই 100, এখানে মাইনাস আসবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, এখান থেকে -16 মানে 16% আপনার হ্রাস, 16% হ্রাস, মাইনাস মানেও হ্রাসকেই বুঝায়। এটা হলো এম নাম্বার 2, এটা হলো এম নাম্বার 1। এরপর আমরা যদি দেখব এম নাম্বার 3, অর্থাৎ ম্যাথের নাম্বার 3, যাকে বলে সাকসেসিভ। আমি বলতে পারি 40% মানে হচ্ছে 2/5, মানে 5-এর জিনিস 2 বৃদ্ধি পেয়ে 7 হয়ে যাবে। আবার কি হবে, একবার 5-এর জিনিস 2 কমে 3 হয়ে যাবে। মানে আমি বলতে পারি 25-এর জিনিস আমার 21 হয়ে যাবে। এবার শতকরা জানতে চাই, তাহলে 100-র জিনিস আমি বলতে পারি 84 হয়ে যাবে। এখানেও দেখুন 16% কিন্তু কমেছে। অথবা এটা হয়ে গেল মেথড নাম্বার 3। অর্থাৎ একই কোশ্চেনকে আপনি কীভাবে আলাদা আলাদা রকমভাবে করতে পারবেন সেটাও কিন্তু দেখা গেল। যে কোনো আপনি করতে পারেন, আমি বলবো এক্ষেত্রে আপনি এটা অথবা এটা ইউজ করবেন। কোশ্চেন নাম্বার 4, যেটা বলছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে একটা সমবাহু ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে √3, তাহলে বলছে এর পরিবৃত্তের ব্যাসার্ধ কত, মানে পরিবৃত্ত মানে হচ্ছে এরকম যে বৃত্তটা থাকবে তার ব্যাসার্ধ কত। ওকে, তো এর ফর্মুলা হয়ে যায় r = a/√3। ওকে, তো তার ভ্যালু কত হয়ে যাবে, না তার ভ্যালু হয়ে যাবে a কত, না √3। a মানে হচ্ছে ত্রিভুজের বাহু, ত্রিভুজের বাহু, এটা কত হয়ে যাবে, কত হয়ে যাবে বাই √3 = 1। সরি গলাটার জন্য। কোশ্চেন নাম্বার কত হলো, 4 হলো না। কোশ্চেন নাম্বার 5 বলছে কোনো টাকার হাফ অংশ 5%, 1/3 অংশ কত বললাম 8% এবং বাকিটা 10% হলে 10% হারে দিলে 820 টাকা আমি সুদ পাবো, সুদ। তাহলে মোট টাকা, মোট টাকা, দেখুন যে টাকাটা আপনি ধরবেন তার হাফ অংশও পাবেন এবং 1/3 অংশও পাবেন। তাহলে আমি এটাকে 6 ধরে নিলাম, 6-এর হাফ অংশ মানে 3 টাকা, 6-এর 1/3 অংশ মানে 2 টাকা এবং বাকি টাকা দেখুন 3 আর 2 5 টাকা চলে গেছে, মানে আপনার 1 টাকা পড়ে থাকছে। এটা 1 না, এগুলো ইউনিট অ্যাকচুয়ালি। এটাকে যখন আমি 5%-এ দেবো তখন আমি এখান থেকে সুদ পাবো 15%। এইখান থেকে যখন আমি দেব কয় পার্সেন্ট, 8%-এ, সরি 8 দুগুণে 16% পাবো এবং এটাকে যখন আমি 10%-এ দেবো তখন এখান থেকে আমি কত পাবো, 10% পাবো। এই তিনটেকে যোগ করলে যাবে আমার 41%। এটা হচ্ছে আপনার সুদ, যেটাই হচ্ছে 820-র বরাবর। তাহলে 1% = আমি বলতে পারি 20। অতএব এখান থেকে আমি সিম্পলভাবে বলতে পারি 100% = হচ্ছে 2000। এটা হয়ে গেল আমার অ্যান্সার। আশা করি বোঝা গেছে। আপনি 3 ইউনিট টাকাকে 5% মানে আপনি 15% সুদ পাবেন। এখান থেকে আপনি 2 ইউনিট টাকাকে 8% মানে আপনি 16% সুদ পাবেন। এখান থেকে আপনি 1 ইউনিট টাকাকে 10% মানে 10% সুদ পাবেন, অর্থাৎ 41% আপনি সুদ পাবেন। সেখান থেকে 41% মানে 820, তাহলে এখান থেকে 100% মানে 2000 এসে গেল। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 যদি বলি, বলছে কোনো জিনিসকে 12% লাভে বিক্রি করছি, লাভে বিক্রি করা হয়। কি করছি না, কোনো জিনিসকে আমি 12% লাভে বিক্রি করছি। ওকে, এরপরে কি হবে না 33 টাকা বেশিতে বিক্রি করলে, বেশিতে বিক্রি করছি, বিক্রি করলে 14% লাভ হয়। কি হয়, 14% লাভ। তার মানে আমি বলতে পারি 14% লাভ আর 12% লাভের মধ্যেখানের পার্থক্য শুধুমাত্র এই 33 টাকাটাই করে দাঁড়িয়ে আছে।
কিন্তু সরি 33% না 33 টাকা অ্যাকচুয়ালি 1 মিনিট 33% না 33 টাকা অ্যাকচুয়ালি। তার মানে আমি বলতে পারি এই 2%টাই হচ্ছে আমার 33 টাকার সমান। তার মানে 100% হয়ে যাবে আমার 33/2 ইউনিট 100 মানে হয়ে যাচ্ছে 1650 টাকা। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 7। ক্ষমা করবেন, একসাথে এতক্ষণ ধরে বানানো হচ্ছে বলে গলাটা অসুবিধা হচ্ছে। বলছে 15,600 টাকাকে আমি 1/2:1/3:1/4 রেশিওতে ভাগ করব। এবারে 1/3:1/2:1/3:1/4 এটাকে আমি কি করে লিখতে পারি? তো এটাকে আমি সিম্পল কি করব, 2 3 4 এর কি করব না লসাগু বার করে নেব। আর লসাগু যেটা হচ্ছে আপনার 12, কি হবে 12, তারপরে 12 দিয়ে আমি গুণ করে দেবো। তাহলে 12/2 12/3 12/4 6:4:3, মানে টোটাল আসছে আপনার 13 ইউনিট। 6 4 10 আর 3 13। তার মানে আমি বলতে পারি 13 ইউনিট ইকুয়ালস টু 15,600। তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু 1200। ওকে, এখান থেকে আপনাকে যারই বলুন না কেন তাহলে এটাকে 600 দিয়ে মাল্টিপ্লাই করে দিন, 1200 দিয়ে মাল্টিপ্লাই করে দিন, 7,200, এটাকে হয়ে যাবে 4,800, এটা হয়ে যাবে 3600। ক্লিয়ার? মুভ টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। কি বলছে কোশ্চেন নাম্বার 8? না, কোশ্চেন নাম্বার 8 বলছে যে 15,000 না, এবারে টাকাটা একটু বেশি হয়ে গেছে। 1,52,600 টাকাকে আমি একবার কিছু অংশ কি বলা আছে প্রশ্নে, না কিছু অংশ কি বলা আছে, কিছু অংশ কত বলা আছে, 1 মিনিট, কিছু অংশ t ইকুয়ালস টু 5, ওকে, 5 বছরের জন্য 7% হারে, বাকিটা কত না, বাকিটা হচ্ছে 6 বছরের জন্যে 10% হারে, 10% হারে সুদ সমান, তাহলে আপনাকে বলতে হবে কত টাকা দিয়েছিলেন। তাহলে দেখুন আমি ধরলাম প্রথমে x টাকা দিয়েছিলাম এবং দ্বিতীয়তে y টাকা দিয়েছিলাম। 5 7 35x টাকা আমি ফেরত পাবো। এখান থেকে কত পাবো, 60x টাকা পাবো, 60y টাকা পাবো, 1 মিনিট, 60y টাকা পাবো। এবারে বলছি এই দুটো সমান করে দাও। তাহলে x/y ইকুয়ালস টু আমি বলতে পারি 60/35, মানে 12/7। তাহলে এবারে আমি বলতে পারি x প্লাস ওয়াই ইকুয়ালস টু 15 26 20, আর x প্লাস 19 ইকুয়ালস টু 15 26 20। তাহলে এখান থেকে ইউনিটের ভ্যালুটা এসে যাবে, এখানে পুট করলে কিন্তু আমি পেয়ে যাব। ওকে, তাহলে ইউনিটের ভ্যালুটা যদি আমরা বার করি কত আসবে বলুন তো, 19 কত, 19 5 6 7 8, তো এখান থেকে আমরা ইউনিটের ভ্যালুটা পেয়ে যাব। তো এখানে বোস করে দিলে কিন্তু আমার এসে যাবে, এটা 12 ইউনিট, এটা 7 ইউনিট। তাহলে এখানে আমরা ভ্যালু বোস করে দিলে কিন্তু আমরা পেয়ে যাব। এটা ছিল অঙ্কের কনসেপ্ট। এখানে হয়তো কোনো ডাটা একটা গোলমাল হওয়ার জন্য এখানে আমাদের গোলমাল আসছে। কি জানতে চাইছিল, আচ্ছা এখানে আমার এই রেশিওটাই জানতে চাইছিল, আমার এই রেশিওটাই জানতে চাইছিল, যেটা হচ্ছে 12:7 রেশিও জানতে চাইছিল, 12:7। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার কত হবে, আগেরটা কোশ্চেন নাম্বার কত ছিল, 8 ছিল, এটা 9। কোশ্চেন নাম্বার 9 কি বলছে, কোশ্চেন নাম্বার 9 বলছে প্রথম 8টি মৌলিক সংখ্যার
গড় বিযুক্ত প্রথম 8টি যৌগিক সংখ্যার গড় কত হবে? ওকে, তো 8টা মৌলিক সংখ্যা দেখে নিই। 8টি মৌলিক হচ্ছে আপনার কে কে? মৌলিক 2, 3, 5, 7, 9 হবে না, 11, 13, 17, কটা হলো? 3, 3, 7, 19। ওকে, এবারে যদি বলে 8টি যৌগিক, যৌগিক কি এক? কিন্তু যৌগিক না। 4, 6, 8, 9, 10, 12, 14, কটা হলো? 2, 4, 7, 14, 15। ওকে, এরপর এদেরকে যোগ করে কত আসছে দেখতে হবে। এখান থেকে পাবো 30, এখান থেকেও আমি পেয়ে যাব 30, 60, এখান থেকে আমি পেয়ে যাব 10, 70, এখান থেকে পেয়ে যাব 7, 30, 30, 60, 70, 77, যোগ করলে আসছে 77। এখান থেকে এসে যাবে 10, এখান থেকে এসে যাবে 20, এখান থেকে এসে গেল 10, তাহলে হয়ে গেল 40, 40, এখান থেকে আমি যদি 29 প্লাস 9 মানে 38, কত দেখাচ্ছে? 38, 4, 6, 8, ওকে 4, 6, 10, এখান থেকে 20, 9 এখানে চলে গেল, 4টে 4, 8টা ঠিকই আছে। 29, 38, 38, 38, আর এখান থেকে 20, 20, 40, মানে 78 আসছে। কত আসছে? 78। তাহলে ডিফারেন্স কত? না ডিফারেন্স হচ্ছে হ্যাঁ 1, কিন্তু তাহলে উত্তর কত আসবে? উত্তর হিসাবে 1/8, কারণ গড়ের বলেছিল, তাই এটা হিসাবে উত্তর 1/8। এখান থেকে ডিফারেন্সটা কত আসছে? 1-এর আসছে, তাহলে 1/8 হয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলেছে? কোশ্চেন নাম্বার 10 বলছে এ একটাকে কাজ করে 20 দিনে, বি একটা কাজ করে 30 দিনে। তাহলে আমি বলতে পারি কাজটা 60 অংশ, এর ক্ষমতা হচ্ছে 3, বি এর ক্ষমতা হচ্ছে 2। বলছে কাজ শেষের 5 দিন আগে এ চলে যায়। তাহলে কত দিনে শেষ হবে? কত দিনে শেষ হয়? ওকে, তো ধরুন এ আর বি একটা কাজ করছে, তাহলে কতদিন লাগবে? 5। কত লাগে? 5। এবার যে 5 দিন আগে চলে যাচ্ছে, একে আমি যেতে দেব না, আমি যেতে দেবো না, একে যাবে না এ। তাহলে এর ক্ষমতা 3, 5 দিন যদি না যায় তাহলে ও আরও 15 কাজ করে দিবে, কারণ ওকে করাতে হবে। কিন্তু আমার কাছে ছিল 60 কাজ, তাহলে আরও 15 কাজ করাবো, মানে বাইরের থেকে আমি করাচ্ছি। তাহলে টোটাল কাজ হচ্ছে 5, তাহলে 75/5, 5, 15, 75, মানে 15 দিনে কাজটা শেষ হবে। তাহলে উত্তর কত যাবে? 15। ওকে, প্রথমে আপনাকে বার করতে হবে যে যতদিন কাজটা করছে না, যদি না করছে না কিন্তু আমি করালে আমার 15 ইউনিট কাজ হতো, তো সেই 15টাকে এখানে যোগ করে দিয়ে পর টোটালটা দিয়ে ভাগ করে দিলে আপনার উত্তর এসে যাবে, এরকম কনসেপ্টের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 11, মুভ টু দ্য কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 কি বলছে না, cos 2 থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা। এখান থেকে আপনাকে অপশন ছিল 0 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি এবং 90 ডিগ্রি। যারা 11-এ অঙ্ক করেছেন তারা জানবেন যে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে cos 2 থিটা। তাহলে এখান থেকে আমি বলতে পারি 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমার কিন্তু সাইন থিটার ভ্যালু এসে যাবে। ওকে, এখান থেকে কিন্তু সাইন থিটার ভ্যালু আমার এসে যাবে, যদিও সাইন থিটার ভ্যালু আসবে 2 সাইন থিটা মাইনাস 2। ওকে, এটা আসবে সাইন থিটা মাইনাস 1 না প্লাস 1 আসবে, এরকমভাবে কিছুটা আসবে।
ওয়েট, চলো এটাকে করে নেওয়া যাক, একদম এটাকে করে নেওয়া যাক। যদি আমরা এরকমভাবে করার চেষ্টা করি তাহলে কি আসবে, এখানে সাইন ছিল না, 2 sin² ছিল, সরি। তার মানে লিখতে পারি 2 sin² থিটা মাইনাস 2 sin θ প্লাস sin θ মাইনাস 1 = 0। এখান থেকে যদি আমরা 2 sin θ কমন নিই তাহলে এসে হবে sin θ মাইনাস 1 প্লাস 1 কমন নিয়ে নিলাম, sin θ মাইনাস 1 = 0। তাহলে এসে হবে sin θ মাইনাস 1 2 sin θ প্লাস 1 = 0। অতএব sin θ = 1, অতএব θ = 90 ডিগ্রি। তো এখানে আমার প্রথম অপশানের সাথে মিলে যাচ্ছে। এখানে দেখবেন থিটা নেগেটিভে আসবে, থিটার ভ্যালু 90 প্লাস আসবে। এখান থেকে আমরা বলতে পারি থিটার ভ্যালু 90 প্লাস আসবে এইটার থেকে, আর এটার থেকে আসছে থিটা 90 ডিগ্রি, অথবা আমার অপশানে মিলে যাচ্ছে, অথবা অপশান 90 ডিগ্রি কারেক্ট। এটা ছিল কনভেনশনাল মেথড। আপনারা এখানে ডাইরেক্ট অপশান পুট করেও কিন্তু দেখতে পারেন। 0 ডিগ্রিতে উত্তর মিলবে না, 60 ডিগ্রি একবার ট্রাই করবেন এবং 30 ডিগ্রি ট্রাই করে, এবার 90 ডিগ্রি ট্রাই করে দেখতে পারেন, যারা এরকম বড় মেথডে করতে চান না। অতএব টাইম কিন্তু দুটোতেই একই লেগে যাবে, অতএব যেটা চান আপনি চুজ করতে পারেন। কোশ্চেন নাম্বার 12। আমি আপনাদেরকে এই মেথডটা বললাম কারণ এটা মুখে মুখে আপনারা করতে পারবেন, যে কেউ অপশানে উত্তর বসিয়ে ভ্যালু জেনে করতে পারবেন, তার জন্য আমি কনভেনশনাল মেথডটা দেখালাম। ওকে, কোশ্চেন নাম্বার 12 কি বলেছে? কোশ্চেন নাম্বার 12 বলেছে যে দুটো সংখ্যা যোগফল হচ্ছে 1500 এবং তাদের লসাগু কি বলা আছে? এক মিনিট, লসাগু হচ্ছে 16379। তাহলে সংখ্যা দুটি কি কি? এই অঙ্কটা কিন্তু কখনোই আপনার অপশন ছাড়া হবে না। তো এখানে একটা অপশন ছিল, অনেকেই যেটা বলছেন 1489 × 11। অতএব এরকম থেকে আপনাকে অপশন দেখে দেখে যোগ ট্রাই করতে হবে। আপনাকে সবচেয়ে সহজ কি না, আপনি প্রথমে যোগফলগুলো দেখে নেবেন যে অপশন থেকে 1500 আসছে কিনা, তারপর যে যে অপশানগুলোর 1500 আনসার আসবে সেগুলো আবার গুণ করে দেখে নেবেন যে এটা আসছে কিনা। ওকে, কারণ যখনই যোগ করে 1500 আসছে তখন এলসিএম যেটাকে বলা হয়, সরি যেটাকে বলা হয় গোসাগু অলওয়েজ 1 হবে। যদি দুটো সংখ্যার এরকম দিয়ে দেয় তার মানে তাদের গোসাগু 1 হবে। ওকে, না এরকমও না হতে পারে, আপনি দেখে বুঝতে পারবেন, সরি এরকম না হতে পারে। তো তো এখান থেকেও আপনারা এই অপশানটার সাথে কিন্তু এটা যাবে, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার আমরা চলে আসবো 13-তে। কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13 কি বলছে না, একটা ত্রিভুজ আছে। কিরম ত্রিভুজ না, সমদ্বিবাহু ত্রিভুজ, যার বাহু হচ্ছে √3 তাহলে পরিসীমা। তো এটা মনে হয় সবচেয়ে সোজা কোশ্চেন, পরিসীমা কত? তো পরিসীমা কি না, তিনটে বাহুর যোগফল 3 × a, তাহলে 3√3, এটা হয়ে গেল আপনার অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14-তে আসবো। কোশ্চেন নাম্বার 14 কি বলছে না, বলছে মা আর ছেলের বর্তমান বয়স হচ্ছে 50। এটা কিসে না, এটা বর্তমানে, বয়সটা যোগ করলে 50। বলছে যে আমি 4 বছর পেছনে যাব, তাহলে মা ইস্টু ছেলে যেটা হবে সেটা হয়ে যাবে 2:1। তাহলে 4 বছর যখন পেছনে যাচ্ছি তার মানে মা থেকেও আমি 4 বছর পেছনে যাচ্ছি এবং ছেলে থেকেও আমি 4 বছর পেছনে যাচ্ছি। তার মানে আমি 50 থেকে 8 বছর কমিয়ে দেবো, 42। তার মানে আমি বলতে পারি এই 3 ইউনিটটা এদের যোগফলটা নিশ্চয়ই 42-এর সমান ছিল, অর্থাৎ 1 ইউনিট নিশ্চয়ই 14-র সমান ছিল। তার মানে 4 বছর আগে মায়ের বয়স ছিল 28 এবং ছেলের বয়স ছিল 14, অতএব মায়ের বর্তমান বয়স হবে 28 + 4 32 এবং ছেলের হয়ে যাবে 18। এটা কিসের না, এটা হয়ে যাচ্ছে বর্তমানে, এটা হয়ে যাচ্ছে বর্তমান। ওকে, কারণ দেখুন আপনি যখন মা এবং ছেলের দুটো জিনিসকে যোগ করছেন, ধরুন আমি 16 এবং 20-কে যোগ করছি 36, বলছে 16 থেকেও 4 কমাও, 20 থেকেও 4 কমাও, তাহলে এটা 12 + 16 মানে 28। তার মানে আমি এখান থেকে বলতে পারি তো 36 থেকে 8 কমাও,
সেই জন্য এখানে 8টা কমাইছি। এবার 8 কমিয়ে কত পাচ্ছি না সমষ্টিটা 42 পাচ্ছি, কিন্তু এখানে সমষ্টি আমার পাচ্ছি 3 ইউনিট, সেই জন্য এরকমভাবে কোশ্চেনটা করা হলো। কোশ্চেন নাম্বার 15। ওকে, বলছে 210টা ছেলে আছে, ছেলের গড় নাম্বার বলা হচ্ছে, গড় নম্বর কত না 45। পাস করারা পেয়েছে, যারা পাস করেছে তারা পেয়েছে 54, যারা ফেল করেছে তারা পেয়েছে 27। তাহলে বলতে হবে পাস কতজন করেছে এবং ফেল কতজন করেছে। সেক্ষেত্রেও অ্যালিগেশন আমরা অলরেডি অ্যালিগেশন দুবার করেছি, তো অ্যালিগেশন আর কিছু বলছি না। অ্যালিগেশন জিনিসটা কি নয়, এখান থেকে বলতে পারি 2:1, তাহলে 3 ইউনিট ইকুয়ালস টু 210, ইউনিট ইকুয়ালস টু 70, তাহলে এখান থেকে বলতে পারি 140 এবং 70। এতগুলো ছেলে পাস করেছে, এতগুলো ছেলে ফেল করেছে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16, তো কোশ্চেন নাম্বার 16 কি বলেছে, 30% কি লিখেছিস রে, বলছে 30% লাভে বিক্রি করছি, ঠিক আছে, 30% লাভে একটা জিনিসকে বিক্রি করছি। বলছে 60 টাকা আমাকে কমিয়ে দিলাম, 60 টাকা কমে বিক্রি করছি, কমে, এরপরে হঠাৎ করে আমার মনে হলো যে 60 টাকা কমে বিক্রি করব। বিক্রি করলে 10% ক্ষতি হয়, 10% কি হয়, ক্ষতি হয়। তাহলে ক্রয় মূল্য জানতে চাইছে, ক্রয় মূল্য। ওকে, তা ক্রয় মূল্য জানতে চেয়েছে। ধরুন আমি 30% লাভে বিক্রি করছিলাম, মানে 130%-এ বিক্রি করছিলেন, 10% ক্ষতিতে বিক্রি করছেন, মানে 90%-এ বিক্রি করছেন। তাহলে আপনাকে কতটা কমে যেতে হলো, 40% কমে যেতে হলো। কিন্তু আমাকে তো প্রশ্নে বলছে 60 টাকা কমাতে হয়েছে, তাহলে নিশ্চয়ই এটা 60 টাকা হবে। দেখুন 30% লাভে বিক্রি করলে জিনিসটা নিশ্চয়ই 130%-এ বিক্রি করছেন, 10% ক্ষতিতে বিক্রি করছেন, মানে জিনিসটা আপনি 90%-এ বিক্রি করছেন, তাহলে আপনি কমছেন কতটা, 40% কমছেন। কিন্তু প্রশ্ন আপনাকে বলে যে 60 টাকা কমাতে, তাহলে আমি বলতে পারি 1% ইকুয়ালস টু 3/2, তাহলে 100% ইকুয়ালস টু 150 টাকা, 150 টাকা। তার মানে সিম্পলভাবে আমি বলতে পারি আমার ক্রয় মূল্য এখান থেকে যেটা আসবে সেটা হলো 150 টাকা। মুভ টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 কি বলছে, বলছে 10 গ্যালন বা 10 লিটার ধরে নিন, সোজা ভাষায় আমি 10 লিটার ধরে নিচ্ছি, 10 লিটারে 30% সিরাপ আছে। ওকে, সরি, 30% সিরাপ আছে, কত জল মেশালে সিরাপ 25% হবে, 25% হবে। তাহলে মিশ্রণ, তার মানে আবার অ্যালিগেশন, মিশ্রণ মানে আবার অ্যালিগেশন, আবার অ্যালিগেশন মানে আবার একটা সোজা অঙ্ক, 30%, এখান থেকে মিক্সচার থেকে আমি পেয়ে যাব 25%। এবারে জল মিশাতে বলেছে, জলেতে নিশ্চয়ই আপনি কখনোই সিরাপ থাকবে না, তার মানে জলে নিশ্চয়ই 0%ই সিরাপ ছিল, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে 25%, এখান থেকে এটা বিয়োগ করলে 5%। অলওয়েজ মনে রাখবেন অ্যালিগেশন যেটা মিডিলের, একটা এর থেকে বেশি হবে এবং এটা তাহলে ওর থেকে কম হবে, একটা বেশি হবে এবং একটা অন্যটা কম হবে, এটা যদি বেশি হয় এটা কম হবে, এটা যদি বেশি হয় এটা কম হবে, এরকমই আমরা কিন্তু দেখে এসেছি। তার মানে এদের মধ্যে অনুপাত পেয়ে গেলাম 5:1। ওকে, এখানে 5:1, কিন্তু এখানে কি বলেছিল 10, তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু 2, তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু কত আসবে, 2 আসবে। তাহলে আমাকে জল কত মেশাতে হবে, জল মেশাতে হবে 2 লিটার, কত মেশাতে হবে, 2 লিটার, 2 LTR। ওকে, 2 লিটার আমাকে জল মেশাতে হবে, বোঝা গেছে। দেখুন 5-এর ভ্যালু 10, কারণ 5 ইউনিট আসছে, কিন্তু 5 ইউনিট তো না, আপনাকে 10 বলেছিল, তাহলে আপনার 2 দিয়ে গুণ হচ্ছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু 2 লিটার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 18,
বলছে 12% হারে 2 বছরের জন্য যদি চক্রবৃদ্ধি মাইনাস সরল সুদ ইকুয়ালস টু কত 360 টাকা হয়, তাহলে পি কত জানতে চেয়েছে। তো আমরা যখন সরল সুদে কোনো জিনিসকে দেব তখন 12 + 12 মানে আমি 24% পাবো সুদরা। কি পাবো না এসআইটা আমি সিম্পলি, কিন্তু আমি যখন সিআইটা দেব 12 + 12 + 12 ইন্টু 12/100 ইকুয়ালস টু 24 + 1.44% পাবো। তার মানে এক্সট্রা কত 1.44%, তাহলে 1.44% মানে হচ্ছে আমার 360 টাকা। তাহলে 100% ইকুয়ালস টু আমাকে কত 360/1.44 ইন্টু 100, এটাই হয়ে যাবে ভ্যালু। এখানে দেখুন হয়তো কোনো একটা ডাটা গোলমাল আছে, তার জন্য এখানে অ্যান্সারটা একটু আলাদা রকমের আসবে, আদারওয়াইজ অ্যান্সারটা যদি আমরা বার করতে চাই, ওয়েট এ মিনিট, এটা অ্যান্সারটা আশা করি বার করা যাবে। ইন্টু 100 করে দিলাম, এখান থেকে কত আসবে 30, এখান থেকে আসবে 12, এখান থেকে আসতে হবে আড়াই মানে যাচ্ছে 250 আর গুণিত 100, তার মানে 25000 মানে 25,000 টাকা, মানে 25,000 টাকা। এটা কত হয়ে যাবে, এটা এসে যাবে 25,000 টাকা। ওকে, মুভ টু দ্য নেক্সট কোশ্চেন নাম্বার 19, শিপ নাম্বার 2। বলছে বস্তুতে 10% ছাড় দিলেও 10% ছাড় দেওয়ার পর 8% লাভ হয়, তাহলে মার্ক প্রাইস মানে ধার্য মূল্য বাই ক্রয় প্রাইস মানে ক্রয় মূল্য কত। তো মার্ক প্রাইস বাই সিপির এটা একটা যদি আপনাকে পার্সেন্টেজ বার করতে বলে, তার ফর্মুলা হলো 100 প্লাস আপনি যেই পার্সেন্টটা লাভ করছেন, ওকে, ডিভাইডেড বাই 100 মাইনাস আপনি যেটা ছাড় দিচ্ছেন। তাহলে এখান থেকে এসে হবে 108 ভাজিত 90। এখানে আমরা যদি ক্যান্সেল আউট করি 9 বারং 108, 9 10 90, তার মানে এখান থেকে ক্যান্সেল হলো 6:5, এটা রেশিও। এটা কি না এমপি বাই সিপির ফর্মুলা অলওয়েজ মনে রাখবেন 100 প্লাস লাভ পার্সেন্টেজ, এটা ডাইরেক্টলি পার্সেন্টেজের অঙ্কটা বসাবেন কিন্তু, ওকে। আর 100 মাইনাস ছাড় পার্সেন্টেজ, এটা ব্যাংকের যারা প্রিপারেশন নেন তারা জানবেন এটা প্রচুর ব্যবহার হয়, এই ফর্মুলাটা আপনারা ইউজ করতে পারেন। এই ফর্মুলা থেকে আপনার এসে যাবে 6:5 অ্যান্সার। এর আগের কোশ্চেনটা কত ছিল, 19 ছিল না, তো কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 কি বলছে 8 পূর্ণ 2/3 কত। তাহলে 8কে কি বলতে পারি 2 এর কিউব বলতে পারি। তাহলে 3 3 কেটে গেল, 2 এর স্কোয়ার বোর্ড রইল, মানে এটা এসে গেল 4। উত্তর কত হয়ে যাবে, উত্তর এসে যাবে 4। ওকে, এরপরে আমরা যদি নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 21 যদি আমি করি, বলছে √(19 - x√12) ইকুয়ালস টু কত আসছে বলুন তো 4 - √3। কি করব, বোথ সাইডসকে স্কোয়ার করে দেবো। তাহলে এটাকে যখন স্কোয়ার করব তাহলে এটা 19 - x√12 বাকি থাকবে। এটাকে যখন স্কোয়ার করব সেখান থেকে এসে হবে 4 স্কোয়ার মানে 4 স্কোয়ার, এটা এরকম এসে যাবে। এখান থেকে এসে যাবে -2 × 4 × √3। তাহলে এখান থেকে এসে হবে 16 + 3 √3। এটা কি হয়ে যাবে 19 - 2x√3, কারণ √12 বলতে পারি
4 ইন্টু 3, 4 মানে কত 2√3। ওকে, তাহলে এখান থেকে 19 ক্যান্সেল হয়ে যাবে, অতএব এসে যাবে -2x√3 ইকুয়ালস টু 8√3। তাহলে x ইকুয়ালস টু আমার এসে যাবে 4। x এর ভ্যালু কত এসে যাবে 4। আশা করি বোঝা গেছে। কোশ্চেন নাম্বার 22 যদি আমি এখানে করি, বলছে 6 টু দি পাওয়ার n মাইনাস 5 টু দি পাওয়ার n এর একক সংখ্যা, একক অঙ্ক কত হবে, অঙ্ক কত n এর যে কোনো মান, যে কোনো মানের জন্য। ওকে, মনে হচ্ছে আমার কম্পিউটারের চার্জ শেষ হয়ে, ল্যাপটপের চার্জ শেষ হয়ে আসছে 19%। ওকে, হয়ে যাবে। তো আমরা যদি জানি, দেখবেন 6 স্কোয়ারে 36, 6 কিউবে 216। সেমভাবে যদি 5 দেখি, 5 স্কোয়ারে 25, 5 কিউবে 215। আমি আপনাকে সরি 215 না 125 হবে, সরি 125 হবে, সরি। তো আমি যেটার দিকে আপনাদেরকে আকর্ষণ করাতে চাইছি, দেখুন একক সংখ্যাটা 6 ক্ষেত্রে অলওয়েজ 6ই থাকবে, একক অঙ্কটা অলওয়েজ 6 ক্ষেত্রে 6ই থাকবে, এবং 5 ক্ষেত্রে একক অঙ্কটা অলওয়েজ 5ই থাকবে। অতএব একক অঙ্ক হয়ে যাবে 1, বিয়োগ করলে কত হবে 1। কোশ্চেন নাম্বার 23 কি বলেছে, p ইকুয়ালস টু 0.3 ইন্টু 0.3 প্লাস 0.03 ইন্টু 0.03 মাইনাস 0.6 ইন্টু 0.03। তো আমরা যদি এই অঙ্কটাকে আরেকবার ভালো করে দেখি, 0.3 তার হোল স্কোয়ার প্লাস 0.03 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 0.3 ইন্টু 0.03। তার মানে বলতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। তার মানে বলতে পারি 0.3 মাইনাস 0.03 তার হোল স্কোয়ার, মানে আসবে 0.27 তার হোল স্কোয়ার। এবং কিউ এর ভ্যালু কত আছে না, কিউ এর ভ্যালু দেওয়া আছে আপনাকে 0.54। আপনাকে খালি পি এবং এই লাইনটা দেওয়া ছিল, আপনাকে জানতে চাওয়া হয়েছিল পি বাই কিউ কত। তো পি বাই কিউ কী হয়ে যাবে না 0.27 ইন্টু 0.27 ডিভাইডেড বাই 0.54। তো এটার সাথে এটা ক্যান্সেল আউট হলে এখান থেকে আমরা 2 পাবো। এরপরে যদি আমরা এখান থেকে এটা তোলার জন্য নিচে দুটো শূন্য নেমে নেওয়া হয়, তাহলে এখান থেকে আসবে 27 ভাজিত 100, এটা হিসেবে আমার অ্যান্সার। তো এটা ছিল আজ পর্যন্ত যতগুলো কোশ্চেন পেয়েছিলাম তার সলিউশন। ওকে, কিছু কোশ্চেন যেগুলো ইনকমপ্লিট ছিল সেগুলো করাইনি, এটি এতদূর পর্যন্তই আমরা কিন্তু করানোর চেষ্টা করেছি যতগুলো আপনাদের কাছ থেকে পেয়েছি, এবং আমার সঙ্গে সঙ্গে ল্যাপটপও কিন্তু চার্জ শেষ হতে আসছে। তো সকলকে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এতে মনোযোগ বাড়বে এবং পরের যে কোশ্চেনগুলো আসবে সেই রকমই এরকম একটা সামারি ভিডিও করার মনোবল পাইয়ে থাকবো। থ্যাংক ইউ।